আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেকচার 3। আমরা লেকচার 2-তে যা পড়েছিলাম সেটা একটু মনে করিয়ে দিতে চাই, তারপর আমি আমাদের পড়া শুরু করতে চাই। তো বেসেল ফাংশনের উপরে আজকে লেকচার 3 তো হবেই, এরপরে আরেকটা লেকচার হবে আমাদের লেকচার 4। এরপরে ইনশাল্লাহ আমরা অন্য কোনো একটা টপিক ধরবো। তো আমাদের মনে আছে কিনা আমি একটু লিখতে চাই, যে তোমাদেরকে বলছিলাম বেসেল ফাংশন মানে হচ্ছে ওই যে বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যখন আমরা সলভ করব, সেই সলিউশনটাকে আমরা বেসেল ফাংশন বলি। তাহলে আমি এইভাবে লিখতে পারি এই কথাটাকে, যে বেসেল বেসেল ফাংশন সেটা কখন অ্যারেজ, বেসেল ফাংশন গুলো অ্যারেজ করবে কখন, যে অ্যারাইজ অ্যাজ সলিউশন অফ দা ডিফারেনশিয়াল ইকুয়েশন। সে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম এক্স ওয়াই প্রাইম এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু জিরো, যেখানে এনটা হচ্ছে অর্ডার এবং অর্ডার সবসময় গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিরো হতে হবে। এটা হচ্ছে আমাদের এক ছিল। আমি লেকচার 2 এর কথাটা একটু মনে করাতে চাই। সেটা হচ্ছে এই যে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে বলা হয় হচ্ছে তোমার বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং এটাকে যদি আমরা সলভ করে থাকি, এবং এটা কোথা থেকে পাওয়া গিয়েছে আমি এই সমস্ত কথা এর আগের লেকচারে বলেছি। তো এটাকে যদি আমরা সলভ করে থাকি, তখন এই সলিউশনটাকে আমরা বলবো বেসেল ফাংশন। এই কারণে দেখো এখানে লেখা হয়েছে যে বেসেল ফাংশনটা অ্যারাইজ করবে কখন, যখন হচ্ছে এটা একটা সলিউশন হিসেবে থাকবে। কার সলিউশন বলে, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার সলিউশনটাকে আমরা বলে থাকি বেসেল ফাংশন। এবং তোমাদের মনে আছে কিনা আমি আরো কিছু কথা পড়িয়েছিলাম, ওখানে একটা ব্যাপার এরকম লিখেছিলাম, এই যে যে বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশন তার সলিউশন, সেটা একটা পর্যায়ে এরকম একটা ব্যাপার আসছিল, তোমাদের মনে আছে কিনা, ইফ n is an integer, then আমরা এরকম লিখতে পারতাম যে যে মাইনাস এন এক্স ইকুয়ালস টু হচ্ছে -1 টু দি পাওয়ার n জে এন এক্স। এটা এর আগের দিন আমরা প্রমাণ করি, আজকে আমরা এটা প্রমাণ করব এই কথাটা। কিন্তু এটা আমি বলেছিলাম এর আগের লেকচার 2-তে, কোনো একটা শেষের দিকে একদম প্রায়। তো এটা আজকে আমরা প্রমাণ করব। এবং তোমাদেরকে আর একটা ব্যাপার বলেছিলাম, সেটা হচ্ছে লাস্ট যে কথাটা বলেছিলাম সেটা এরকম বলেছিলাম, যে যদি ইফ n ইজ নট অ্যান ইন্টিজার, n যদি ইন্টিজার না হয়, তখন কি বলছিলাম, যে তোমার এই যে জে এন এক্স অ্যান্ড জে মাইনাস এন এক্স আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবং আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং আমরা এতটুকু বলছিলাম, যেহেতু দেখো এখান থেকে আসো যে সলিউশনকে বলা হয় হচ্ছে বেসেল ফাংশন। তাই যে এগুলা যেহেতু একটা করে সলিউশন, জে এন এক্স আর জে মাইনাস এন এক্স, এরা কিন্তু হচ্ছে আমাদের সলিউশন, আর এরা কিন্তু আমাদের বেসেল ফাংশন। তাহলে ফাংশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট, এটা নির্ণয় করা হয়ে থাকে রসকিয়ান দ্বারা। লেকচার 2-তে আমরা এটাও দেখাইছি, যে যদি ইন্টিজার হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে জে এন এক্স আর জে মাইনাস এন এক্স এরা হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। আর যদি এরা ইন্টিজার না হয় এনটা, তখন হচ্ছে জে এন এক্স আর জে মাইনাস এন এক্স আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবং এটা আমরা রসকিয়ান দ্বারা তোমাদেরকে বলছিলাম। এটা বলছিলাম না যে ফাংশন, দুইটা ফাংশন ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট, সেটা সেটা আমরা নির্ণয় করতে পারি রসকিয়ান দ্বারা। রনস্কিয়ান এক ধরনের ডিটারমিনেন্ট, এই কথা আমি বলেছিলাম। তো তখন একটা কথা লিখছিলাম, যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, যে দুইটা সলিউশন যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি সলিউশনটাকে, এই কথা বলছিলাম। এন্ড এভাবে লিখছিলাম, এন্ড ফর দিস কেস দ্য জেনারেল সলিউশন
তখন জেনারেল সলিউশনটা কিরকম হবে বলে, জেনারেল সলিউশন অফ ওয়ান মানে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন উপরের সেটার কিরকম আকার হবে আমি বলছিলাম, এটা লিনিয়ার কম্বিনেশন আকার লেখা যাবে। কিভাবে লেখা যাবে বলে, ওয়াই ইকুয়ালস টু লেখা হবে সাম কনস্ট্যান্ট, এটা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট এ জে এন এক্স প্লাস আবার একটা সাম আরবিট্রারি কনস্ট্যান্ট দিতে পারো জে মাইনাস এন এক্স, যেখানে অবশ্যই বলে দিতে হবে হয় আর এনটা কিন্তু ইন্টিজার না, ইন্টিজার না মানে হচ্ছে জিরো না, ওয়ান না, টু না, এগুলা হতে পারবে না। ওকে, এই পর্যন্ত। এর আগের দিন আমাদের মানে তোমার ব্যাপারটুকু আমি পড়িয়েছিলাম। আজকে আমি যেটুকু বলতে চাই, এই সব ব্যাখ্যা পড়ানো হয়েছিল, আজকে আমি আহ উল্টা দিক থেকে শুরু করতে চাই। মনে করো আগে হচ্ছে এই লাইনটার ব্যাখ্যা আবার একটু করতে চাই, মানে এখানে আরো কিছু কথা বলতে চাই। এরপরে আমরা সেকেন্ড, এই যে সেকেন্ড দুটা স্টার দিতে চাচ্ছি না, এটা তো প্রথমে একটা স্টার দিয়েছি, এরপর দুইটা স্টার দিয়েছি, অর্থাৎ আমি আগে এক নাম্বার স্টার যেটা দিয়েলাম সেই ব্যাপারটুকু, অর্থাৎ এটুকু আমি একটু আরো কিছু কথা বলতে চাই, এটুকুর মধ্যে একটা ব্যাপার আছে। এরপর আমি দুই নাম্বার প্রমাণ করতে চাই, এরপরে সাথে সাথে আরো কিছু কাজ করব। তো এখানে আরো কিছু কথা বলতে চাই, এই এক স্টার থেকেই কিছু কথা শুরু করতে চাই। তো দ্য সলিউশন, একটু লিখে নেই। এই ঘটনা কিন্তু আমি লেকচার 2 তে বলে ফেলছি যে এটা ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হয় এবং জেনারেল সলিউশন কি কেন এভাবে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। যদি দুইটা সলিউশন ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তাদেরকে আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি, এই কথা আমি বলেছিলাম এর আগের দিন। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই যে ফার্স্ট স্টার থেকে আরো কিছু কথা লেখা যায়, দ্য সলিউশন, এই যে জে এন এক্স আছে দেখতে পাচ্ছ, আমি যদি একটু দাগাতে চাই, এই যে এখানে এই যে এই ব্যাপারটা, আহ এটা একটা কথা লিখে দেই তারপর আমি বলতেছি, হুইচ হ্যাজ এ ফাইনাইট লিমিট। কি লিমিট বলছি? ফাইনাইট লিমিট। দ্যাট ইজ, ফাইনাইট লিমিট বলতে আমি বুঝাচ্ছি যে এই ব্যাপারটা এই যে সলিউশন সেটা হচ্ছে আমার, যদি আমি এন এর মান 1 2 3 এগুলা নেই, দেখতে পাবো যে এরা হচ্ছে বাউন্ডেড। এন্ড এই যে যে জে নেক্সট, এটাকে আমরা ইজ কল্ড, বলা হবে হচ্ছে এ বেসেল ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড। শুধু এটুকুই না, অফ অর্ডার এন, এই কথাটা লিখতে হবে। দ্যাট ইজ, আমি তোমাকে বলতে চাচ্ছি, তোমাকে একটা ধরো কেউ জিজ্ঞেস করছে যে আচ্ছা ঠিক আছে জে নেক্সটটা কি, তখন তোমাকে এটা বলতে হবে যে জে নেক্স আর কিছুই না, এটা তো একটা সলিউশন ঠিক আছে, কিন্তু এটার একটা নাম আছে, এটাকে বলা হবে বেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এন, যেহেতু এখানে এন দেওয়া আছে। ঠিক আছে, আর যদি থাকতো হচ্ছে জে টু এক্স, তখন তোমার এটাকে কিভাবে পড়তা, বলতা হচ্ছে বেসেল ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড অফ অর্ডার টু। ঠিক আছে, এভাবে পড়বা। তাহলে আর এখানে আরো এক কিছু ব্যাপার আছে যে আমি এই কথা বলছি আমি, সেটা হচ্ছে এই যে এটা যে এই যে 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 সলিউশনটা ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এন্ড, এটার বলছে দেখো হুইচ হ্যাজ এ ফাইনাইট লিমিট। ফাইনাইট লিমিট বলতে আমরা এখানে বুঝাতে চাচ্ছি যে এটা একটা বাউন্ডেড। সেটা কিভাবে আমি একটু এক্সপ্লানেশন করব একটু পরে। আর একটা কথা লিখে নেই, সেটা হচ্ছে দ্য সলিউশন জে মাইনাস এন এক্স হুইচ হ্যাজ নো ফাইনাইট লিমিট, কোনো ফাইনাইট লিমিট নাই, আর আমরা লিমিট বের করা জানি। তুমি এটাও লিখে দিতে পারো অ্যাজ এক্স অ্যাপ্রোচেস টু জিরো। ঠিক আছে, দ্যাট ইজ, তুমি যদি আরো মানে ম্যাথমেটিক্স এর ভাষায় লিখতে চাও, আমরা এত কিছু না, তোমাদের জাস্ট একটু বলার জন্য, যাতে করে তুমি যদি সামনে স্পেশাল ফাংশনের উপর ভাইবা হয়ে থাকে, তখন তুমি যেন একটু বলতে পারো যে এটাকে ফার্স্ট কাইন্ড বলা হয়, এটাকে সেকেন্ড কাইন্ড বলা হয়, এবং ফার্স্ট কাইন্ডেড হচ্ছে বাউন্ডেড আর সেকেন্ড কাইন্ড হচ্ছে আনবাউন্ডেড, এই কথাটুকু যেন বলতে পারো। আর এই যে কথাগুলো লিখলাম হুইচ হ্যাজ নো ফাইনাইট লিমিট, এর ব্যাখ্যা হচ্ছে তুমি যখন লিমিট অফ এক্স টেন্স টু জিরো নিবা, তখন এই যে জে মাইনাস এন এক্স এর একটা ব্যাপার পাইছিল না, একটা রেজাল্ট পাইছিল না, সেটা বসায় দেখবা, এটা লিমিট সলভ করে দেখবা যে সেখানে কোনো ফাইনাইট লিমিট পাচ্ছ না। বুঝতে পারছো?
এটা দ্বারা আসলে বোঝাচ্ছে ফাইনাইট লিমিট পাও না, মানে হচ্ছে সেটা আনবাউন্ডেড। ওকে, আনবাউন্ডেড। এইটাকে আমরা কি বলবো, যে দ্বিতীয় ফাংশন, এই যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি, এই যে যে ব্যাপারটা যে মাইনাস এন এক্স, এই যে এই ব্যাপারটাকে বলা হবে, এটাও একটা বেসেল ফাংশন, ঠিক আছে, এটাও একটা সলিউশন, ঠিক আছে, ইজ কল্ড এ বেসেল ফাংশন অফ দ্য সেকেন্ড কাইন্ড। এটাকে বলা হবে সেকেন্ড কাইন্ড অফ অর্ডার এন। এর অপর একটা নাম আছে, এর নাম হচ্ছে অর এ নিউমান নিউমান ফাংশনও বলা হয়ে থাকে একে। কখনো কখনো আমরা যখন ফোর্থ ইয়ারে পড়বো তখন স্যারে জিজ্ঞেস করবে যে তোমরা কি নিউম্যান সিরিজ বা নিউম্যান ফাংশন নামে কিছু পড়ে আসছো কিনা। তখন আমরা যদি এগুলা না পারতাম তাহলে কিন্তু জানতে পারবো না, তখন বলতে হবে যে না আমরা কিন্তু জানি না বা আমাদেরকে পড়ানো হয়নি, কিন্তু আসলে কিন্তু স্পেশাল ফাংশনের মধ্যেই ব্যাপারটা আসে। তাহলে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আবার একদম শুরু থেকে বলতে চাই যে বেসেল ফাংশন কি। বেসেল ফাংশন হচ্ছে বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, সেই সলিউশনকে আমরা বেসেল ফাংশন বলবো। এবার যদি আমরা এর আগের দিন বলেছি এটা কিভাবে আসে, ইফ এন যদি ইন্টিজার হয় তখন এরকম একটা রিলেশন আছে, এটা আজকে আমরা প্রুভ করব। আরেকটা ব্যাপার জানছি, যদি এটা ইন্টিজার না হয় তখন এই যে জে এন এক্স আর জে মাইনাস এন এক্স এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং এটা নির্ণয় করা হবে রনস্কিয়ান দ্বারা। এন্ড এই যে যদি ইন্ডিপেন্ডেন্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয় তাদেরকে আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি, সেই সলিউশনটা আমি সেটা করেছি। এরপর এই যে এইটার মধ্যে আমি প্রবেশ করেছি, কোনটা আমি একটু লাল কালি নিতে চাই, এটার মধ্যে বলতে চাচ্ছি যে কোনটাকে কি সলিউশন বলা হয় আস্তে আস্তে, তাহলে আমার মনে থাকবে। এখানের এই যে প্রথমটাকে বলা হয় বেসেল ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এন, যেহেতু অর্ডার এখানে এন দেওয়া। আর এই দ্বিতীয়টাকে বলা হয় বেসেল ফাংশন অফ দ্য সেকেন্ড কাইন্ড অফ অর্ডার এন। ঠিক আছে, এখন এই যে ফার্স্ট কাইন্ড এটা হচ্ছে তোমার বাউন্ডেড, আর সেকেন্ড কাইন্ড এটা হচ্ছে আনবাউন্ডেড। আর আনবাউন্ডেড মানে হচ্ছে এটা ফাইনাইট লিমিট থাকবে না, আর বাউন্ডেড মানে হচ্ছে ফাইনাইট লিমিট থাকবে। এখন কথা হচ্ছে আমি কেমনে বুঝলাম যে এটা, ঠিক আছে এই পর্যন্ত মেনে নিলাম এটাকে ফার্স্ট কাইন্ড বলে আর এটাকে সেকেন্ড কাইন্ড বলে বুঝলাম, কিন্তু এরা কিভাবে বাউন্ডেড আর আনবাউন্ডেড হলো সেটা একটু বুঝতে চাই। আর সেকেন্ড কাইন্ডের আমরা এখন আমাদের উদ্দেশ্য কোথায় যাওয়া, যে সেটা কিভাবে বাউন্ডেড হলো আর আনবাউন্ডেড হলো সেটা একটু দেখতে চাওয়া। আর সেকেন্ড কাইন্ডের অপর একটা নাম আছে, সেটার নাম হচ্ছে নিউম্যান ফাংশন, আর ওটাকে যদি তুমি এক্সপান্ড করো তখন ওইটা একটা সিরিজের আকার হয়, তখন ওটাকে নিউম্যান সিরিজও বলতে পারো। তাহলে আমি একটু দেখতে চাচ্ছি যে এটা কেন বাউন্ডেড আর আনবাউন্ডেড হলো, তাই এই জন্য একটা বই খুলতে হবে আমাকে। সময় দিতে হবে। দেখতে হবে। দেখো, আমি একটু যেতে চাচ্ছি সেটায়, আমি তা কিছু কথা বলিনি, তারপর তারপর আবার ওখানে যাব আমি। যে বেসেল ফার্স্ট ফাংশন এটা কিন্তু তোমাদের ম্যামও করাইছে, যে ফার্স্ট ফাংশন সম্পর্কে সেটা আমার কাছে আছে, আমি একটু দেখাই দিতে চাই। আমি যেটা নিয়ে কথা বলছি হয়তো বা এত বিস্তারিত বলেনি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেটা দেখো। এই পর্যন্ত আমরা করিয়ে ফেলছি, অর্থাৎ আমাদের স্যার যে পর্যন্ত করিয়েছে এটা হচ্ছে সেটা, এবং এর ব্যাখ্যা আমি করিয়েছি। এই যে এটার কথা বলছি, যে আমি এটা একটু আর একটু বিস্তারিত আমি বলতে চাচ্ছি যাতে তুমি বলতে পারো যে বেসেল ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এন, এটা সম্পর্কে যে আমি এটা একটু বিস্তারিত বলবো এখানে। এই পর্যন্ত এগুলো আমি আনবো, কিন্তু কিভাবে এবং কিভাবে বাউন্ডেড হয় সেটা একটু দেখাবো, কারণ আমার একটু সময় বেশি লাগবে, কিন্তু এটা কিন্তু পড়ার মধ্যে আছে। হ্যাঁ, আর বেশি বেশি পড়া ভালো, তবে কম পড়া ভালো না।
সেকেন্ড কাইন্ডকে যে নিউম্যান সিরিজ বলা হয় বা নিউম্যান ফাংশন বলা হয়, এটা কিন্তু আমরা মানে পড়ানো হয় না আমাদের এখানে, কিন্তু এটা কিন্তু ভবিষ্যতে দরকার আছে, এই কারণে এগুলা কিন্তু আছে। ঠিক আছে, কেউ যেন না ভাবো যে এটা নাই, এটা দেখা দরকার নেই। তো আমি যেতে চাই কিভাবে হচ্ছে বাউন্ডেড হলো সেটা জানার আগে আমার ফার্স্ট কাইন্ড সম্পর্কে একটু আলোচনা করা দরকার। কি বলছি, দা এক্সপ্লানেশনটা দিচ্ছি আমি। কি এক্সপ্লানেশনটা দেব, সেটা হচ্ছে বাউন্ডেড আর যে আনবাউন্ডেড যে ব্যাপারটা সেটা সম্পর্কে আমি এক্সপ্লানেশন দেব। তবে আমি ফার্স্ট কাইন্ড সম্পর্কে একটু জানাতে চাই তোমাদেরকে, ওই যে ম্যাম যেটা করাইছে সেটা সম্পর্কে। উই নো দ্যাট, আমরা কি জানি, জানি যে জে এন এক্স এটা হচ্ছে সামেশন আর থেকে শুরু হবে, আর এর মান 0 আপ টু ইনফিনিটি। এখানে এটা কিন্তু আমরা জানি, এটা কিন্তু মুখস্থ থাকা লাগবে, হ্যাঁ, কারণ পরীক্ষার খাতায় তোমাকে মুখস্থ করতে হবে এন প্লাস 2r। আর এখানে আর ফ্যাক্টোরিয়াল, এখানে গামা, এটাকে গামা ফাংশন বলা হয়, এন প্লাস আর প্লাস 1। এইটুকু আমরা কিন্তু জানি। কেন আমি ফার্স্ট ফাংশন সম্পর্কে, এটা কিভাবে বাউন্ডেড হলো সেটা সম্পর্কে একটু ধারণা দিতে চাই। আবার বলছি, এই যে বেসেল ফার্স্ট কাইন্ড, বেসেল ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এন, সেটা কিভাবে বাউন্ডেড হলো সেটা সম্পর্কে জানতে চাই। তাহলে এই যে ফার্স্ট কাইন্ডে দেখো জে এন এক্স আছে, তাই আমি সেটা লিখলাম, আমরা জে এন এক্স সমান এটা জানি। ঠিক আছে, এটা কিন্তু ম্যাম করিয়েছে, কিন্তু বাউন্ডেড কিনা এইটুকু খালি বলেনি। তো আমরা ওই পর্যন্ত করার শেষে ম্যাম যা করিয়েছে আমি যদি এখানে নিয়ে আসি, যে এই পর্যন্ত করব, তারপর কিভাবে এই দুটা দিয়ে আমি হচ্ছে বাউন্ডেড প্রমাণ করব। ওকে, তো আমি একটু বাড়তি কাজ করব, আমি একটু যেতে চাই। এখন যদি আমি এক্সপান্ড করি ব্যাপারটাকে, দেখো আর এর মান 0 দেই, 0 1 2 3 এরকম দেই, দেখো তো এরকম আসে না। আমি 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 একটু আর এর মান জাস্ট হচ্ছে এক্সপান্ড করো, তাইলে তুমি এরকম লিখতে পারো, এক্সপান্ড, এক্সপান্ড করে, এক্সপান্ডিং, আমরা যদি এক্সপান্ড করি উই ক্যান রাইট, আমরা কি লিখতে পারি, দেখো তো এটা লেখা যায় কিনা, একটু একটু দেখো। সেটা হচ্ছে এখানে লিখি, তাহলে আমার পরবর্তী পেজে আবার দেখো, এখানে আর এর মান যদি 0 দেই, এটা আর এর মান 0 মানে হচ্ছে 1 হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে এক্স বাই 2 টু দি পাওয়ার, এখানে আবার এন আছে, ঠিক আছে, প্লাস 2 ইন্টু আর। তাহলে এখানে থাকে এই যে এটা 0 হয়ে যাবে, ব্যাপারটা দেখো। আমি যেটা বলতে চাই, আর এর মান যদি 0 বসাই, এটার মান হয়ে যায় 1, এখানে চলে যায় 0, তাহলে থাকে হচ্ছে এক্স বাই 2 টু দি পাওয়ার এন, এটাকে আমি আমরা সুন্দর করে লিখলাম এক্স বাই এন 2 টু দি পাওয়ার এন। আর এখানে যদি করো, ঠিক আছে, আর এর মান হচ্ছে 0, এই যে এখানে যদি বসাও 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, আর এখানে বসালে থাকবে কত, n প্লাস 1, ঠিক কি না, n প্লাস 1, গামা n প্লাস 1 থাকবে। এরপরে তুমি আর এর মান আবার 1 বসাবা, এভাবে প্রত্যেকটা বসায়ে কাজ করবা। এখানে 2r, যদি প্রত্যেকটা বসায়ে কাজ করতে যাও, প্রত্যেকটা বসায় কাজ করো, তাইলে তুমি দেখবা, আমি এটাকে যদি কমন নিই, ব্যাপারটা দেখো, এরপর কিন্তু তোমার আর এর মান যখন অন বসাবো তখন কিন্তু একটা নেগেটিভ চিহ্ন আসবে, ঠিক আছে, নেগেটিভ চিহ্ন আসবে এবং এরকম কিছু একটা আসবে। কিরকম আসবে, সেটা হচ্ছে তুমি দেখবা যে এক্স এন ইন্টু এক্স স্কোয়ার, এরকম একটা ব্যাপার আসবেই আসবে, তুমি একটু খেয়াল করবা। আমি আর এরকম করছি না, এক্সপান্ড তুমি করতে পারবা, এন প্লাস 1, এখানে আরেকটা ব্যাপার আসবে 2, সাজাই সুজাই লিখলে 2n প্লাস এরকম একটা ব্যাপার আসবে। ওকে, আবার একটা টার্ম সেটা প্লাস আসবে, কেন, আর এর মান যখন এবার 2 বসাবো তখন স্কোয়ার মানে তো প্লাস, এইভাবে আসবে। আসার পরে আমি কি করব, প্রত্যেকটা থেকে কমন নিব, কমন নিলে আমি ব্যাপারটা এরকম আকারে লিখতে পারবো। কিভাবে আমি একটু দেখাই দিতে চাই, আমি ওইটা আর করলাম না, তুমি পারবা, শুধু আর এর মান বাড়াবা। তাহলে প্রথমটা এক্স টু দি পাওয়ার এন, এখানে 2 টু দি পাওয়ার এন, এখানে গামা এন প্লাস 1, এটা কমন নিলে প্রত্যেকটা টার্মের মধ্যে দেখবে এটা থাকবে। তখন প্রথমটার জন্য 1 থাকে, পরেরটা থাকবে এক্স স্কোয়ার 2 2n প্লাস 2, পরেরটা থাকবে এক্স টু দি পাওয়ার 4 2 4, এখানে থাকবে হচ্ছে 2n প্লাস 2, এখানে থাকবে 2n প্লাস 4, এখানে মাইনাস আসবে। এবার এবার ডট ডট ডট, তিনটা ডট দিবা, এখানে থার্ড ব্র্যাকেট দিবা, কারণ এটা কিন্তু কমন নিয়েছো। দেখো তুমি
এটার সাথে আর এর মান যদি তুমি এই যে এখানে আর এর মান 0 দিলে এই যে এটা পাবা 1 এর সাথে এটা গুণ, আর এর মান যখন তুমি হচ্ছে 1 বসাবা তখন এইটা গুণ এইটা পাবা। দেখো পারলে করে দেখো। এই কারণে আমি হচ্ছে কমন নিয়েছি, কমন নিয়ে এভাবে লেখা যায়। ঠিক আছে, আমি এতটুকু বোঝাতে চেয়েছি। এখন এটা হচ্ছে আমি jnx কে আমি যখন হচ্ছে এই আর এর মানকে এক্সপান্ড করেছি তখন এই ব্যাপারটা পেয়েছি। এখন আমি কিছু কিছু ব্যাপার জানি, সেটা একটু আমি তোমাদেরকে বলে দিতে চাই। কিছু কিছু নোট এটা এক্সট্রা, এই কারণে অন্য কায়দায় লিখতে চাই, এগুলা তোমার মুখস্থ করে ফেলতে হবে। এটা কিন্তু এটার মধ্যে না, আবার বলছি এটা কিন্তু এই অংশের না, এগুলা তোমাকে আগে জানতে হবে। গামা এবং বিটা ফাংশন ক্যালকুলাস অফ আ সিঙ্গেল ভেরিয়েবলে এটা শেখানো হয়। তাহলে আমি এটা লিখে দিচ্ছি বক্স বক্স করে। 1 নম্বরে এটা আমরা জেনে আসি কি, গামা হাফ সমান হচ্ছে রুট পাই। আবার বলছি এটা কিন্তু আবার গামা না, দেখো এখানে কিন্তু গামা না, এটা হচ্ছে রুট। এটা কিন্তু খেয়াল করতে হবে। 2 আমরা এটা জানি গামা এন প্লাস 1 এটা সমান হচ্ছে এভাবে লেখা যায় এন ইন্টু এন গামা। আরেকটা সূত্র আমরা পড়ে আসছি, গামা এন প্লাস 1 সমান এন ফ্যাক্টরিয়ালও লেখা যায়। এই তিনটা, সরি, এই দুইটা কেস, এই যে দুইটা কেস এটা লেখা, এটা কখন হবে যখন এন এর মান গ্রেটার দেন 0। ওকে, আরেকটা ফর্মুলা তোমার জন্য লিখে রাখি, এগুলো আমরা গামা এবং বিটা ফাংশন যখন পড়বো তখন আবার ইনশাল্লাহ এগুলা আমরা পড়বো, কেন এরকম হলো সেটার বিস্তারিত পড়বো। আরেকটা ফর্মুলা তুমি লিখে রাখতে পারো, সেটা হচ্ছে গামা এম এর মান ইনফিনিটি হবে কখন, যদি এম এর মান 0 কিংবা এম এর মান নেগেটিভ কিছু পেয়ে যাও তখন। ওকে, নেগেটিভ ইন্টিজার লিখে দাও। এই যে যে কয়েকটা সূত্র আছে এটা তোমাকে টানা মুখস্থ করে ফেলতে হবে, কারণ এটা হচ্ছে গামার গামা অংশে আমরা গামা ফাংশনে এগুলো পড়ে আসছি। ঠিক আছে, এরপর তাহলে দেখো তো, আমি এই যে উপরের লাইনটা, এই যে এই কালির লাইন, এই কালিকে কি বলে, এই কালিটা, এইটাকে আমি একটু আরেকটু বাড়তি একটা ফর্মুলা লিখতে পারি না? একটু দেখো তোমরা, এই যে এই জায়গাটায় আমি কি এই কথা লিখতে পারি? দেখো তো, এই যে এইটার পরিবর্তে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এই যে এইটা স্টার মার্ক ইউজ করে দাও, ওইটা বসাই ফেলো, তাইলেই হয়ে যাবে। কি হবে তাহলে, জে এন এক্স এটা সমান লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন আর 2 টু দি পাওয়ার এন, আর এখানে থাকবে হচ্ছে এটার পরিবর্তে লিখবে এন ফ্যাক্টোরিয়াল, আর এখানে বাকি যা আছে তা থাকবে, এখানে তো আর কোনো কিছু সমস্যা নেই। এক্স টু দি পাওয়ার 4 2 4 2n প্লাস 2 আর 2n প্লাস 4, তারপর একটা মাইনাস ডট 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 থার্ড ব্র্যাকেট। ওকে, এখন যদি তুমি, তোমাকে আমি যদি বলি এন এর মান হচ্ছে, তোমাকে কিন্তু বলে দেওয়া ছিল, দেখো এখানে এন এর মানটা যদি এবার আমি সাপোজ 0 বসাই, দেখো আমি একটু লিখে দেই, দেখো ফর এটাকে মনে করো একটা 2 নং দিয়ে দিলাম। ওকে, এটা 2 নং, এটাকে যদি 2 নং দেই তাহলে ফর n equals to 0 2 becomes, 2 নাম্বার কি হয়ে যাবে একটু দেখো তো, বসাও তো, তাহলে এখানে থাকবে j1x, এটা ইকুয়ালস টু দেখো, আচ্ছা এর মান তো 0 বসাইছে, সরি এখানে তো 0, এই দেখো n এর মান 0 বসাও, এখানে যদি n এর মান 0 বসাও কোনো কিছুর পাওয়ার 0 মানে এখানে আসবে 1, 2 টু দি পাওয়ার 0, এখানে 1 আসবে। দেখো তোমরা করো গুণ করে, এই ব্যাপারটাতে তুমি একটু চিন্তা করে রাখো, n এর মান যদি 0 বসাও এখানে পাবা হচ্ছে x টু দি পাওয়ার 0, আর এখানে পাবা 2 টু দি পাওয়ার 0, এখানে 0 ফ্যাক্টোরিয়াল। সহজ কথা, তাহলে এখানে তুমি কি পাচ্ছ, 1 1 1 সব মিলে এখানে কিন্তু তুমি 1 পেয়ে যাচ্ছ সব কিছুর জন্য, তাহলে এখানে পাচ্ছ 1 1 কে এবার প্রত্যেকটা দ্বারা গুণ করে দাও। ঠিক আছে, এই যে এই আর বাকিগুলো দ্বারা, হ্যাঁ, তাহলে n এর মান 0 বসাইলে, আবার এখানে n আছে এখানে 0 বসাবা, তাইলে তুমি যদি বসাও, বসালে দেখবা এরকম আসে এক্স স্কোয়ার, ভাই এখানে দেখো এটুকুর মান কিন্তু 1, তোমরা বুঝতেছো কিনা যে এটুকুর মান কিন্তু n এর মান 0 বসানোর ফলে 1। ঠিক আছে, এখন এই 1 এর সাথে এই 1 গুণ করলে 1 হয়, এই মাইনাস
এখানে কোনো এন নাই, বসবে না, এখানে এন আছে, জিরো হবে। তাহলে যদি এটা জিরো হয়ে যায়, ব্যাপারটা শোনো, এটা যদি জিরো হয়ে যায় তাহলে থাকে হচ্ছে 4 থাকে। তাহলে এক্স স্কোয়ার এখান থাকে, এটাকে লিখবো 2 স্কোয়ার। ওকে, এরপরে এখানে আবার এন আছে একটা, দেখো এবার এখানে একটা এন আছে, এগুলো জিরো বসাই দাও, বাকি গুণ করে দাও, তাহলে কি আসবে, এক্স টু দি পাওয়ার 4, 2 স্কোয়ার, 4 স্কোয়ার। ওকে, এরপর তুমি যদি আরো করতে চাও, আরো টার্ম নাও, এবার তুমি বুঝতে পারতেছো কি হবে, যেখানে এক্স টু দি পাওয়ার 6 যদি হয়, তাহলে এখানে 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার এভাবে আসবে, দেখছো? তাই বুঝতেছো পরের টার্মটা কি হবে, এটা অটোমেটিক বোঝা যায়, রিলেশন দেখছো নিয়ে যাচ্ছে। এবার যদি আমি ফর এন এর মান যদি আমি 1 বসাই, তাহলে আমরা কি পাই, 2 বিকামস এরকম হয়ে যাবে। দেখো তুমি আশা রাখি পারবা, ওই যে 2 নাম্বারে বসাইলেই পাওয়া যাবা। এবার হবে এক্স বাই 2, এক্স কিউব, তারপর একটু সাজাই নিবা, তারপর এক্স টু দি পাওয়ার 5। আমার ক্যালকুলেশন ভুল হলে তোমরা বলতে পারো, এগুলো তোমরা ক্যালকুলেশন পারবা। এরপর মাইনাস ডট ডট ডট। তাহলে এই যে J0x, J1x এগুলো কিন্তু সব ফার্স্ট কাইন্ডের এক একটা করে পার্টিকুলার। ধরো যখন হচ্ছে, তাহলে আমি বলো তো এটাকে আমরা কেমনে পড়বো, এটাকে আমি একটু অন্য কাল নিতে চাই, এটাকে কি বলবো, এটা হচ্ছে বেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার 0। ওকে, আর এটাও বেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার 1, ঠিক কি না? এটা ছিল ইন জেনারেল, দেখো বেসেল ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এন। এখন এন এর মান 0 আর 1 বসেছে। এখন আমি তোমার এই পর্যন্ত কিন্তু তোমাকে ম্যাম করিয়েছে, এই যে এই পর্যন্ত, যে 0x আর যে 1x, দেখো এখানে করিয়েছে এই পর্যন্ত। এরপরে তোমাকে আমি যেটা একটু বলতে চাইছিলাম, ওই যে বাউন্ডেড আনবাউন্ডেড ব্যাপারটা, সেটা একটু দেখো। এবার একটু দেখো, এই দেখো যে 0x আর যে 1x কে তুমি যদি প্লট করো, তুমি এই যে এই ফাংশন গুলা তুমি ডেসমোস অ্যাপে দিয়ে প্লট করতে পারো চাইলে, ঠিক আছে? এই যে এইগুলা দিয়ে তুমি ডেসমোস অ্যাপে যদি প্লট করো, দেখবে এরকম পাবা। এখন দেখো বাউন্ডেড কিনা সেটা আমি কেমনে বুঝবো, কিন্তু তোমার এগুলা শেখার দরকার নেই, তোমার এগুলা পরীক্ষা আসবে না যে এটা বাউন্ডেড প্রমাণ করো। তোমাকে বোঝানোর জন্য বলছি, যাতে করে তুমি বুঝতে পারো যে আমি কিছুক্ষণ পর আবার আরেকটা কথা বলবো এই কারণে। সেটা হচ্ছে তোমাকে এটা বাউন্ড, মানে এই যে একটা, মানে তোমাকে যদি কোনো একটা ফিগার বলে দেয় সেটা বাউন্ডেড কি না আনবাউন্ডেড, সেটা কেমনে প্রকাশ, মানে কেমনে বুঝতে পারো আমি জানি না তোমরা কিভাবে বুঝো, কিন্তু আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে, আমি হচ্ছে এক্স এর সমান্তরালে দাগ কাটি। কি করি, এক্স এর সমান্তরালে উপরে নিচে দাগ কাটার ফলে যদি আমি দেখতে পারি যে গ্রাফটাকে আমি হচ্ছে তোমার কমপ্লিটলি ওই দুইটা দাগের মধ্যে নিয়ে আসতে পারি, তখন আমরা বলে দেই এটা হচ্ছে একটা বাউন্ডনেস। ব্যাপারটা আমি এভাবে পড়ি, ছোটকালে আমি এভাবে পড়ছিলাম। আমি একটু বলে দেই যে কিভাবে আমি বাউন্ডনেস চেক করি, মানে কিভাবে একটা গ্রাফ দেখলে সেটা কি বাউন্ডেড কিনা সেটা চেক করি এভাবে। আমি সেটাও একটু লিখে দেই অন্য কালি দিয়ে। এখানে বাউন্ডেডনেস, অর্থাৎ ব্যাপারটা একটা গ্রাফ দেখলেই তুমি কেমনে বুঝতে পারবা। এগুলো কিন্তু তোমার দরকার নেই, বারবার বলছি এই পর্যন্ত দরকার নেই, যে বাউন্ডেডনেস যেটা পড়াচ্ছি তুমি চাইলে এখানে স্কিপ করতে পারো। তারপর আমি যেহেতু সবকিছু একটু একটু বলে দিতে চাই, কি হবে, ইফ উই ক্যান, যদি আমরা পারি ড্র করতে, কি ড্র করতে পারি, যে টু লাইন্স, দুইটা লাইন্স, যেটা হচ্ছে প্যারালেল, সমান্তরাল হবে টু এক্স অ্যাক্সিস, সাজ দ্যাট, যাতে করে তুমি এরকম দুইটা লাইন টানলা যেটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল, যাতে করে দ্য গ্রাফ, ওই গ্রাফটা মানে ফিগারটা কমপ্লিটলি মানে লাইজ করবে বিটুইন দিস লাইনস। ব্যাপারটা শোনো, অর্থাৎ তুমি যদি এক্স অক্ষের সমান্তরাল দুইটা দাগ কাটো এবং গ্রাফ যদি ওই দুইটা দাগের মধ্যে থেকে যায়, তখন আমরা বলতে পারবো দ্য ফাংশন, মানে গ্রাফ মানে তো ফাংশন, দ্য ফাংশন ইজ বাউন্ডেড। ওকে, ফাংশনটা কি বলবো, বাউন্ডেড। এবার দেখো আমি যদি ওই ফিগারে যেতে চাই, এটা দেখো এক্স এর এখানে কিন্তু ওয়াই 1 থেকে শুরু হয়েছে আর এখানে 0 থেকে শুরু হয়েছে। তুমি যদি চাও যে 1 এর উপরে সাপোজ মনে করো 2 তে একটা দাগ কাটো, আর এখানে যদি
ধরো -1 দাগ কাটো, দেখো এক্স অক্ষের সমান্তরালে কিন্তু তুমি দাগ কাটলা, এবং দেখো এই দুটা দাগের মাঝখানে আমার কমপ্লিটলি এই গ্রাফটা আছে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, এই যে 0x দ্বারা J1x দ্বারা যে গ্রাফ পেলাম সেটা কিন্তু আমার বাউন্ডেড। আর এগুলা কি, এগুলা ছিল হচ্ছে দেখো ফার্স্ট কাইন্ড, এগুলা না এই যে ফার্স্ট কাইন্ডে এন এর মান 0 বসাইছে, এন এর মান 1 বসাইছে, তুমি যদি 2 বসাও দেখবা যে গ্রাফগুলো সব এরকম বাউন্ড করা যাচ্ছে, অর্থাৎ দুইটা দুইটা সমান্তরাল সরলরেখা দ্বারা আমরা ওই গ্রাফকে মানে আবর্তিত করে ফেলতে পারবো, অর্থাৎ এই দুইটা লাইনের মধ্যেই গ্রাফটা থাকবে। এই কারণে ফার্স্ট কাইন্ডকে বলা হয় যে ফার্স্ট কাইন্ডটা হচ্ছে বাউন্ডেড। আর সেকেন্ড কাইন্ড, এবার একটা কথা শোনো, আমরা কিন্তু সেকেন্ড কাইন্ড আমরা জানি, এই যে এখানে দেখো সেকেন্ড কাইন্ড কোথায় গেল একটু দেখো, এটাকে বলা হয় সেকেন্ড কাইন্ড। আমরা সেকেন্ড কাইন্ডের সূত্র জানি, এরকম সিমিলারলি লিখবো, উই নো দ্যাট যে -nx দ্বারা কি বোঝায়, তারপর আমরা এটাকে এক্সপান্ড করবো, এরকম কমন নিব, কমন নেওয়ার পর হচ্ছে আমরা এখানে n এর কয়েকটা মান বসাবো, মান বসায় যদি আমরা ফিগার ড্র করি, দেখো আমি একটু দেখাতে চাই, এই যে ফিগার ড্র করি, তাহলে এখানে একটু বড় করে দেখানো দরকার আছে, ফিগার ড্র করি, এখানে কিন্তু দেখো এই যে এই ব্যাপারটা সে কিন্তু কোথাও মেশে নাই, অর্থাৎ এই যে -1 থেকে শুরু হয়েছে এরকম কোনো কথা নাই, দেখছো, তার মানে সে -∞ থেকে শুরু হয়েছে। তার মানে তুমি কিন্তু এখানে একটা একটা প্যারালাল লাইন দিলা, এখানে একটা প্যারালাল লাইন দিলা, দেখতে পাচ্ছ যে সে কমপ্লিটলি এখানে যেহেতু -∞, তুমি যেখানেই দাও না কেন সে কিন্তু কমপ্লিটলি উপরের অংশ আপার বাউন্ড, সে কিন্তু লোয়ার বাউন্ড না। যদি আমরা জানি বাউন্ড বাউন্ড মানে আমি কি বলবো এটাকে, বাউন্ডেড কাকে বলে, যদি তার আপার বাউন্ড প্লাস লোয়ার বাউন্ড থাকে, তখন এটা শুধুমাত্র আপার বাউন্ড আছে কিন্তু লোয়ার বাউন্ড নেই। কেন? কারণ এই যে দেখো, তুমি যদি এক্স অক্ষের সমান্তরালে দাগ কাটো আরো নিচে যাও, তুমি বলতে পারো ভাই -∞ তো দাগ কাটা যাবে না, কোন একটা ব্যাপারে দাগ কাটবা, যা দেখবা যে না, তার এই যে বাড়তি অংশটা সেটা কিন্তু বাইরে বের হয়ে গেছে, এই কারণে এটাকে বলা হয় এটা বাউন্ডেড না, আনবাউন্ডেড। ওকে, তো সেকেন্ড কাইন্ডটা আনবাউন্ডেড। এখন তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে, সেটা আমি এখনই বলতাম যে আমরা আমরা অধিকাংশ সময়ই, মানে অধিকাংশ বলতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফার্স্ট কাইন্ড নিয়ে আলোচনা করি। তো তোমরা দেখবা আমাদের ম্যাম তোমাদেরকে শুধু ফার্স্ট কাইন্ড সম্পর্কে যে পড়িয়েছে, দেখো সেটা এই দেখো এই যে ফার্স্ট কাইন্ডে আলোচনা করছে, কেন তোমার প্রশ্ন উঠতে পারতো না যে বেসেল ফাংশন অফ অফ দা সেকেন্ড কাইন্ড অফ অর্ডার ইন কেন পড়ানো হলো না? আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি বলে থাকি বলছি, আমরা ফার্স্ট কাইন্ড পড়ে থাকি। এখন কেন পড়ে থাকি সেগুলো আমি একটু লিখে দিচ্ছি, যে আমরা কেন ফার্স্ট কাইন্ড নিয়ে এত মাথা ব্যথা কেন, সেটা আমি বলে দিচ্ছি। তো আমার একটা কোশ্চেন রাইজ করছে তোমার, সেটা কি কোশ্চেন, তাহলে আমি আমি তো এতটুকু স্পষ্ট করতে পেরেছি, সেটা হচ্ছে ফার্স্ট কাইন্ডটা তোমার মনে রাখবা, শোনো এইগুলো আসবে না, এই যে এই ঘটনা পর্যন্ত আসবে, যা পড়িয়েছে আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যামরা সেইগুলোই আসবে, কিন্তু বাকিটা তোমার জানা তোমার জন্য জরুরি। কারণ হচ্ছে তুমি যখন বিভিন্ন ভাইভাতে যাবা বসবা, তখন তোমাকে এই সম্পর্কে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো আমি একটু সামারি করি আবার, সেটা হচ্ছে যে নেক্সটটাকে আমরা বলবো হচ্ছে ভেসেল ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এন, আর এটাকে বলা হবে সেকেন্ড কাইন্ড অফ দ্য অর্ডার এন। কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে তোমাকে, সেকেন্ড সেকেন্ড কাইন্ডটাকে বলা হবে একটা নিউম্যান ফাংশন। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা ফার্স্ট কাইন্ডটাকে একটু বেশি পড়ি। তো প্রশ্ন কেন বেশি পড়ি, সেই কোশ্চেনটা এরকম হতে পারতো তোমার, যে হোয়াই, আমি ইংরেজিতে ভুল করতে পারি, আমি কিন্তু এগুলো পারি না, আমার মন মতো আমি মনে করি যে বুঝাতে পারলেই হয়। হোয়াই উই ডিসকাস মোর, কেন আমরা বেশি ডিসকাস করি অ্যাবাউট বেসেল ফার্স্ট কাইন্ড ওনলি, হোয়াই নট সেকেন্ড কাইন্ড, কেন আমরা সেকেন্ড কাইন্ডকে বেশি ব্যবহার করি না, তা এগুলোরও ব্যাখ্যা আছে, আমি অত বেশি বলবো না, তা একটু একটু বলতে চাই, তুমি একটু ফিল করতে পারবা, কারণ আমি তোমাদের এগুলো পড়ে আসছি। এক নাম্বার কাজ হচ্ছে কেন আমরা ফার্স্ট কাইন্ড পড়ি, কারণ হচ্ছে এটার রেগুলার সিঙ্গুলার পয়েন্ট পাওয়া যায় ফার্স্ট কাইন্ডে। রেগুলার সিঙ্গুলার পয়েন্ট তোমাদের মনে আছে, আমি একদম প্রথম দিন করাইছি, এট দ্য অরিজিন, অরিজিনে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট পাওয়া যায়। ঠিক আছে,
আর অপরপক্ষে তুমি যখন সেকেন্ড কাইন্ড নিবা সেখানে এক্স ইকুয়ালস টু জিরোতে হচ্ছে আমার, আমি একটু সুন্দর করে লিখে দেই তাহলে, একটু লিখে দেই, তুমি একটু পড়ে নিও। রেগুলার সিঙ্গেল পয়েন্ট পাওয়া যায় এট দ্য অরিজিন, কিভাবে পাওয়া যায় সেটা আমি সেকেন্ড লেকচারে আলোচনা করেছি। তো এভাবে লিখে রাখো যে জে এন এক্স, এটা হচ্ছে আমরা জানি ফার্স্ট কাইন্ড, আর রেগুলার, রেগুলার দ্বারা আমরা বুঝাচ্ছি রেগুলার সিঙ্গুলার পয়েন্ট এট এক্স ইকুয়াল টু জিরো, সেটা আমরা করিয়েছি, কিভাবে আসছে সেটা দেখিয়েছি। ফর অল ভ্যালুস অফ এন, যে কোনো ভ্যালু নেই না কেন এন এর, আর এটা দ্বারা বুঝায়, এটা দ্বারা মিন করে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট এট এক্স ইকুয়াল টু জিরো, এটা দ্বারা মিন করে, মিনিং দে আর ওয়েল বিহেভড ফাংশন। এই ফাংশনটা ওয়েল বিহেভড ফাংশন। ওয়েল বিহেভড বলতে আমি বুঝাচ্ছি এই যে ফাইনাইট, ফাইনাইট লিমিট পাই, ফাইনাইট লিমিট পাওয়া মানেই হচ্ছে বাউন্ডেড, ওই যে আমি এইমাত্র দেখালাম। এই কারণে ব্যাপারটা বুঝতে পারছো, বাউন্ডেড, এই কারণে আমরা ফার্স্ট কাইন্ডটা বেশি ভালো করি। ফাইনাইট এট দিস পয়েন্ট। আর একটা কথাও লিখে দিতে পারো এন্ড, এটা হচ্ছে কি বাউন্ডেড। অন দ্য আদার হ্যান্ড, এটা লিখতে পারো ওয়ান দা, এটা আমি অন্য কালে দিয়ে লিখি যেহেতু এটা অন্যটার ক্ষেত্রে লিখছি। ওয়ান দা আদার হ্যান্ড, অপর পক্ষে, যে মাইনাস এন এক্স, দ্যাট ইজ সেকেন্ড কাইন্ড, কাইন্ড আর সিঙ্গুলার, শুধুমাত্র সিঙ্গুলার, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট না কিন্তু, শুধু সিঙ্গুলার পয়েন্ট, সিঙ্গুলার এট এক্স ইকুয়ালস টু জিরোতে ফর অল ভ্যালুস অফ এন। এবং কিছুক্ষণ আগে একটা দেখাইলাম, এটা হচ্ছে আনবাউন্ডেড, এন্ড এটা হচ্ছে আনবাউন্ডেড। দ্বিতীয় আর একটা কথা আছে, আমি তোমাদেরকে অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার আছে ফার্স্ট কাইন্ডের মধ্যে, কি আছে ফার্স্ট কাইন্ডের মধ্যে অ্যাসিম্পটোটিক একটা বিহেভিয়ার আছে। তোমরা অ্যাসিম্পটোটিক বলতে কি বোঝানো হয় এটা আশা রাখি তোমরা জানো, তো এটা আমি বললাম না আর। এটার মধ্যে অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার আছে, দেখো এই যে তুমি এই ফিগারটায় গেলে বুঝতে পারবা যে অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার আছে কিনা। ফায়ার, এই যে এটার মধ্যে তোমরা বুঝতে পারবা অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার আছে কিনা। ফিগার দেখে অ্যাসিম্পটোটিক কিনা সেটা কেমনে বোঝা যায় তো তোমাদের মনে আছে কিনা? তো সেটার ভাবে পড়ে নিবা। অ্যাসিম্পটোটিক মানে হচ্ছে আমি যেমন পড়তাম সেটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ থেকে যতই এক্স এর ডানে যাব ততই ডিসটেন্স কমতে থাকবে, আবার ওয়াই এর দিকে উপরে যত যাব ডিসটেন্স কমবে। আমি মানে একটু ফাইজলামি করে পড়তাম অ্যাসিম্পটোটিক, তোমরা একটু দেখে নিও অ্যাসিম্পটোটিক তোমরা যেভাবে পড়তাম মানে ইন্টারমিডিয়েটে সেভাবেই করবা, হ্যাঁ। তো এটার একটা অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার আছে, আমি সেটা আর বললাম না, আমার ফাইজলামিটা আমার নিজেরও একটু ওইটা মানে আমি যেভাবে পড়ছিলাম সেটা নিজেরও আমার স্পষ্টভাবে মনে নেই, তাহলে আমি লিখে দিতাম। আর ফার্স্ট কাইন্ডের আরেকটা ব্যাখ্যা আছে, ফার্স্ট কাইন্ড এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফার্স্ট কাইন্ড কেন আমরা পড়ি, কারণ ফার্স্ট কাইন্ড ইজ অলসো ক্লোজ কানেকশন আছে একটা ব্যাপারের সাথে, ক্লোজ কানেকশন উইথ আদার ইম্পর্টেন্ট ফাংশন, আদার ইম্পর্টেন্ট ফাংশন। এই যে ফার্স্ট কাইন্ডটা সেটা অন্য একটা গুরুত্বপূর্ণ ফাংশনের সাথে ক্লোজ কানেকশন আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে হ্যান্কেল ফাংশন। এই কারণে আমরা ফার্স্ট কাইন্ডটা বেশি পড়ি। আবার বলছি, তাহলে আমরা যে এই যে ফার্স্ট কাইন্ড আলোচনা করছি, কেন ফার্স্ট কাইন্ড বেশি আলোচনা করছি কেন, কারণ ফার্স্ট কাইন্ডটায় রেগুলার সিঙ্গুলার পয়েন্ট পাওয়া যায় অরিজিনে, ফার্স্ট কাইন্ডটা বাউন্ডেড, আবার ফার্স্ট কাইন্ডটার অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার আছে, ফার্স্ট কাইন্ডটা আবার ক্লোজ কানেকশন আছে একটা গুরুত্বপূর্ণ ফাংশনের সাথে, সেই ফাংশন নামটা হচ্ছে হ্যান্কেল ফাংশন। ওকে, এই কারণে আমরা ফার্স্ট কাইন্ড বেশি পড়ি। তো এটা ছিল আমার, এতটুকু ছিল ব্যাপারটা। দেখো এই যে ফার্স্ট স্টার তার থেকে এই আলোচনাটুকু। এখন আমরা সেকেন্ড স্টারে যাব, যে ইফ এন ইজ অ্যান ইন্টিজার দেন এটা এটা এটা, আমি সেটা একটু করতে চাই। আমার সাথে একটু লেখো, এটা এটাও তোমাদের আছে।
না বুঝতে বলবা, এভাবে লিখতে পারো, রিলেশন বিটুইন জেন এক্স। আচ্ছা, জেন এক্স এভাবে তো আমরা মুখে বলি, কিন্তু এটা আসল কিভাবে পড়া হবে সেটা কিন্তু আমি বলছি। এই যে এভাবে এই সুন্দর করে লিখে দিয়েছি তোমাদেরকে, যে বেসেল, দেখো এই যে লিখে দিয়েছি, বেসেল ফাংশন, এই যে কোথায়, বেসেল ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড অফ অর্ডারের। ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো, রিলেশন বিটুইন বেসেল ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড অফ অর্ডারের, অ্যান্ড এটাকে কিভাবে পড়বো, বেসেল ফাংশন অফ দ্য সেকেন্ড কাইন্ড অফ অর্ডার। ওকে, এর মধ্যে রিলেশনটা কি সেটা জানতে চাইছে, এখানে এনটা এন বিং অ্যান্ড ইন্টিজার, এন বিং অ্যান্ড ইন্টিজার। তো তো ধরো এভাবে, এটা হচ্ছে আমরা শিরোনাম দিলাম, টাইটেল, যে কি আমরা কি করতে যাচ্ছি, যে রিলেশন তৈরি করতে চাচ্ছি, যখন হচ্ছে এনটা ইন্টিজার তখন ফার্স্ট কাইন্ড আর সেকেন্ড কাইন্ডের মধ্যে কি রিলেশন আছে সেটা আমাকে জানতে হবে। তোমাকে ভাইভাতে বলবে, ধরো এনটা হচ্ছে ইন্টিজার, তখন ফার্স্ট কাইন্ড আর সেকেন্ড কাইন্ডের মধ্যে হচ্ছে তোমার মানে কি সম্পর্ক আছে, তখন তুমি যদি সেকেন্ড কাইন্ড কোনটা ফার্স্ট কাইন্ড কোনটা না বুঝো তাহলে কিন্তু হবে না। আমি পুরো খাতা ঘাইটা দেখছি, সেকেন্ড কাইন্ডটা আমি কোনো কিছু দেখিনি, হয়তো আমার ভুল দেখা হতে পারে, এই কারণে আমি ভাবছি যে এটা বলে দেওয়া উচিত। ধরো থিওরামটা এরকম দিল, যে থিওরাম, এই যে থিওরাম তোমাকে যদি বলে রিলেশন দেখো ফার্স্ট কাইন্ড আর সেকেন্ড কাইন্ডের মধ্যে, তখন এই কথাটা বলতে হবে, কি বলতে হবে, যদি এনটা ইন্টিজার হয় পজিটিভ, দেখছো এই যেভাবে আমি বলে দিচ্ছি, শো দ্যাট, এটা তো আর বলবা না স্যার ম্যামদেরকে দেখাইতে বলবা না, বলবা এন যদি ইন্টিজার হয়, এন ইজ ইন্টিজার, তখন হচ্ছে এদের মধ্যে রিলেশনটা হচ্ছে এরকম হবে। যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে দেখো রিলেশন হচ্ছে যে মানে সেকেন্ড কাইন্ড, এটা ইকুয়ালস হবে হচ্ছে -1 টু দি পাওয়ার n, আর এখানে ফার্স্ট কাইন্ড চলে আসবে। ওকে, আর যদি তুমি যে কোনো ইন্টিজার নাও, দ্যাট ইজ এনি ইন্টিজার, তার জন্য এই রিলেশন ট্রু। ব্যাপারটা তখন স্যার আর ম্যাম যখন বলবে, আচ্ছা যে তুমি বলো তো ফার্স্ট কাইন্ড আর সেকেন্ড কাইন্ডের মধ্যে সম্পর্কটা কি, তখন বলতে হবে যে যদি ইন্টিজার হয়ে থাকে এনটা, তখন এই রিলেশনটা ট্রু হবে, সহজ কথায়। এখন আমরা প্রুফ করতে চাই 1 আর 2, তাহলে প্রুফ 1 কে প্রুফ করতে চাই, দেখো আমি ধরে নিলাম যে যেহেতু বলে দিছে, দেখো পজিটিভ ইন্টিজার, এন ইজ পজিটিভ ইন্টিজার ফার্স্ট কেসের ক্ষেত্রে, তা আমি লিখে নিলাম যে লেট এন বি আ পজিটিভ ইন্টিজার। তাহলে আমরা আরেকটা ব্যাপার জানি, যে উই নো দ্যাট, আমরা কি জানি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম আকার লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডটা দেখানো। ওকে, তাহলে আমি লেফট হ্যান্ডটা আগে নিয়ে আসি, কি জানি, উই নো দ্যাট সেকেন্ড কাইন্ড সমান আমি কি জানি, জানি এরকম যে সামেশন আর ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত চলবে, এখানে একটা 1, এখানে আর ফ্যাক্টোরিয়াল গামা এম, সরি এখানে এখানে গামা মাইনাস এন প্লাস আর প্লাস 1, এখানে থাকবে এক্স বাই 2 আর মাইনাস 1। এটা কিন্তু আমরা জানি, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন তোমাকে কিছুক্ষণ আগে একটা ফর্মুলা বলে আছি, কোথায় সেটা দেখো, এদিকে একদম, ওই যে তোমাকে বলছি ওইগুলো মুখস্থ করে নিতে হবে। এই যে এখানে বক্সটা দেখো, যে যদি একটা ফর্মুলা বলছি যে এম, এটার মানটা ইনফিনিটি হয়ে যেতে পারে, কখন হতে পারে, যদি সেটা 0 হয়, এম এর মানটা অথবা নেগেটিভ হয়। এখন তুমি একটা কথা বলো, এই যে এখানে এই যে গামা, এটা নেগেটিভ হওয়ার চান্স আছে না, কখন কখন নেগেটিভ হওয়ার চান্স আছে বলো তো, এই যে আর প্লাস 1, এটা যদি মনে করো, এই যে আর প্লাস 1টা যদি এই এন থেকে তোমার ছোট হয়ে যায়, তখনই কিন্তু এটা নেগেটিভ হওয়ার চান্স আছে, ঠিক কিনা? আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে নেগেটিভ হলে, দেখো আবার বলছি ব্যাপারটা শোনো, এই কথা, এন আর প্লাস 1, দেখো এখানে আর এর মান যদি তুমি, আর এর মান যদি তুমি কোনো মতে n-1 বসাও,
সাপোজ n মাইনাস ওয়ান বসাও প্লাস আবার ওয়ান দাও, আর এর মানের কথা বলছি, n মাইনাস ওয়ান বসাও তখন ওয়ান দাও, তারপর যোগ বিয়োগ করে দেখো তো কি পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে হচ্ছে এই প্লাস এন মাইনাস এন কাটা ওয়ান মানে কাটা, তাহলে জিরো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তার মানে এটার মান কিন্তু ইনফিনিটি। কেন? তোমাকে বলছি না ওই যে যে এই যে এখানে কোথায় গেল যেন ওই যে ফর্মুলা, যে জিরো অথবা মাইনাস হলে ওইটার গামার মানটা হচ্ছে ইনফিনিটি হয়। তাহলে এখানে দেখো তোমাকে আমি যেটা বলতে চাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত এখানে নেগেটিভ পাওয়া যাবে, যে আর এর মান কত ধরলে আমার নেগেটিভ পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ব্যাপারটা জিরো চলে আসবে। কেন? কারণ এই যে এখানে নিচে চলে আসবে ইনফিনিটি, আর ইনফিনিটিকে যদি ওয়ান টাকাকে, এই যে এক টাকাকে ইনফিনিটি দ্বারা যদি তুমি ভাগ করো, এই দেখো এই এক টাকাকে ইনফিনিটি মানে বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে বিলায় দাও 700 কোটি মানুষের মধ্যে, তাহলে কি জিরো টাকার সমান পাবে না লিমিটিং সেন্সে? এই কারণে আমরা এটাকে ধরো জিরো ধরে ফেলবো। ওকে, তাহলে আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের যে জিরো হয়ে যায়, কখন জিরো হয়ে যায়? যদি এই অংশটা কোনো মতে হচ্ছে নেগেটিভ হয়ে যায়, মানে আমি বলতে চাচ্ছি নেগেটিভ না, সরি, এন এর থেকেই তোমার ছোট হয়ে যায় এই অংশটা, এন এর চেয়ে ছোট অথবা এরকম কিছু ধরলে যাতে জিরো চলে আসে। দেখলাম আর এর মান যদি আমি তুমি এন আর এর মান যদি এন মাইনাস ওয়ান ধরি, তখনও কিন্তু এটা জিরো চলে আসে। ঠিক আছে, আর এর মান এন মাইনাস ওয়ান ধরলে কিন্তু দেখলাম এখানে জিরো চলে আসে। দেখো করে এই যে এখানে গামা কিন্তু এটা, হ্যাঁ গামা, এখানে মাইনাস এন দাও, আর এর মান হচ্ছে কি এইটা প্লাস ওয়ান, দেখো এটা জিরো চলে আসে। তার মানে আমি কি এই কথা লিখতে পারি যে সিন্স এন গ্রেটার দেন জিরো, বলে দিচ্ছে কেন? কারণ এনটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, এটা বলতে আছে। সো এতটুকু তো শিওর। সো দেখো এই যে এটা কিন্তু নেগেটিভ হবে। কেন, কেমনে বুঝলাম? কারণ হচ্ছে এন এর মান কিন্তু পজিটিভ, তাহলে তার সামনে যদি একটা নেগেটিভ চিহ্ন দেওয়া থাকে তাহলে ওইটা কি নেগেটিভ হবে না? যদি তোমার কিছু না বলা হতো, যদি বলতো এন ইজ এ ইন্টিজার, তখন কিন্তু এটা পজিটিভ হতে পারতো, মাইনাস এনটা এটা পজিটিভ হতে পারতো, নেগেটিভ হতে পারতো। কেন? কারণ যদি এনটা পজিটিভ হয়ে যাইতো, এনটা পজিটিভ, তখন মাইনাস এন দ্বারা নেগেটিভ বোঝায়, নাকি বোঝো নাই? আর এনটা যদি নেগেটিভ হইতো তখন মাইনাস এন দ্বারা আসলে কিন্তু পজিটিভ বোঝায়, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাইতো। ঠিক আছে, ওকে বুঝতে পারছো? যেহেতু পজিটিভ, এনটা পজিটিভ, তবে এতটুকু মনে রাখতে হবে, তাহলে এই যে মাইনাস দিচ্ছে, সুতরাং আমি কি বলবো? সো গামা মাইনাস এন প্লাস আর প্লাস ওয়ান ইজ ইনফাইনাইট। কখন হবে? ফর কখন ইনফাইনাইট হবে? যদি আর এর মান তুমি দেখো জিরো বসাও, ওয়ান বসাও, টু বসাও, ডট 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 এন মাইনাস ওয়ান পর্যন্ত বসাও, দেখো এখানে আর এর মান এগুলো বসে দেখো, তখন দেখো এটা ইনফিনিটি চলে আসে। কিভাবে? দেখো আমি একটা প্র্যাকটিস করি। আর এর মান জিরো, তাহলে মাইনাস এন, এখানে আর এর মান, এই যে এখানে থাকে আর এর মান জিরো, তাহলে মাইনাস এন প্লাস ওয়ান। কথা হচ্ছে এনটা কিন্তু পজিটিভ ইন্টিজার, বারবার বলছি এন এর মান কিন্তু পজিটিভ ইন্টিজার, আর পজিটিভ ইন্টিজার কে শুরু হয় কত থেকে? ওয়ান থেকে না? পজিটিভ ইন্টিজার, তাহলে এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা সমান কি জিরো হয়ে গেল না? জিরো গামা মানে হচ্ছে ইনফিনিটি না? এরকম করে এখন দেখো আর এর মান ওয়ান বসাও, আর এর মান টু বসাও, এগুলো যদি বসাও দেখবা হচ্ছে তোমার কি হবে সব বলো তো? বলছে সব হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে এটার জন্য। তাহলে এটা যদি ইনফিনিটি হয়, আমি কি এই ঘটনা লিখতে পারি? তাহলে দেন এটা যদি হয় ইনফিনিটি, তাহলে আমি ওয়ান বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো, ওয়ান বাই মাইনাস এন প্লাস আর প্লাস ওয়ান, এটা ইজ জিরো হবে। এতটুকু কি লেখা যায়? বুঝতে পারছো? তাহলে যেহেতু জিরো হবে এইসব ধরলে, আর এর মান কত কত ধরলে, জিরো থেকে তোমার এন মাইনাস ওয়ান পর্যন্ত ধরলে এই অংশটা দেখো জিরো হয়ে যাচ্ছে। তা জিরো হলে তো পুরো অংশটা জিরো, যাতে করে আমার জিরো না হয় সেই ব্যবস্থা আমি করব। তাহলে আমি চেষ্টা করবো যে আরটাকে জিরো থেকে রান না করিয়ে, দেখো জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত নিলে তোমার এই অংশ জিরো হয়ে যাবে। আমি চেষ্টা করবো এন মাইনাস ওয়ান এর পরের টার্ম কি এন, কারণ এক এক করে বাড়ছে না, জিরোর পর ওয়ান, ওয়ানের পর টু, তাহলে এন মাইনাস ওয়ান এর পরের টার্ম কি এন,
ঠিক আছে, তারপরের টার্ম কি n+1, তাহলে আমি এখানে আর এর মানটা n থেকে রান করব। বুঝতে পারছো, নাই তো জিরো হয়ে যায়, তাই তার কোনো মিনিং নাই, জিরো হলে তার কোনো লাভ নেই। এই কারণে আমি এই যে রানটা করব সেটা হচ্ছে আর এর মান n থেকে। কেন? কারণ n-1 এর আগ পর্যন্ত তুমি এটার মান পাই যাবা জিরো, এই যে এই ব্যাপারটার মান। ওকে, কিভাবে পাইলাম সেটা হচ্ছে, কিভাবে জানলাম সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে আমি বলতে পারছি যে কেন এই ব্যাপারটা। ওকে ওকে, তাহলে এখানে ঠিক আছে, আর এর মান কেন n থেকে নিলাম সেটা আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আর দেখো 1/r ফ্যাক্টোরিয়াল, এখানে যা আছে তাই লেখো। এবার x/2, এখানে 2r মাইনাস n। এবার দেখো আমার উদ্দেশ্য কি সেটা মনে রাখতে হবে। আমি লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড যেতে চাই, এটা কিন্তু আমাকে আবার মনে রাখতে হবে। এবং যে এন এক্স আছে এই কথাটা এখানে কিন্তু তোমার ফার্স্ট কাইন্ড আনতে হবে রাইট সাইডে যে কোনো মূল্যে। হ্যাঁ, এই কথা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তা আমি একটু চালাকি করব, সেই কাজটা কি করব, দেখো আমি ভেরিয়েবল চেঞ্জ করব, তা আমি এটা একটু লিখে দেই ভিন্ন কালি দিয়ে। আমি চালাকি করব, কেন চালাকি করব সেটা একটু পরে বলছি। হ্যাঁ, তোমাকে বলে দেবো যে কেন কাজ করবো, তোমার আন্তাজি কেন কাজ করবো এরকম বলবো না। না উই উইল ডু চেঞ্জ ভেরিয়েবল, ভেরিয়েবল চেঞ্জ, আমরা ভেরিয়েবলকে চেঞ্জ করব। আমরা অনেক সময় ইন্টিগ্রেশনে এরকম ভেরিয়েবল চেঞ্জ করছি, কেন করছি সেটা আমরা জানতাম ওই সময়। এখন আমি এটা কেন করব সেটা আমি জানবো। কথা হচ্ছে তোমার, দেখো মেইন কথা কেন ভেরিয়েবল চেঞ্জ করবে এর একটা মাত্র কারণ হচ্ছে যে আমাকে এখানে ডান সাইডে দেখো যে এন, এই যে ফার্স্ট কাইন্ডটা আনতে হবে। এই যে এখানে তোমরা একটু দেখো, এই যে এই ডান পাশে এটা আনতে হবে। এটা কিন্তু তোমার কল্পনা করতে হবে, তুমি তো ইচ্ছা মতো যা ইচ্ছে তা লিখতে পারো না। ঠিক আছে, এখন ধরো তোমার প্রমাণে চাইছে তো দেখাও যে 5 হচ্ছে 3+2। তুমি তো তাহলে কি এই 5কে তো অবশ্যই 3+2 আকারে লেখার চেষ্টা করবা, তুমি তেমনি লিখবা না যে ভাইয়া 5কে তো 4+1 আকারে লেখা যায়। এখন কথা হচ্ছে প্রমাণে দেখতে হবে কি আকারে লিখতে বলছে তোমাকে, সেই আকারে লিখবা। হ্যাঁ, এইটাও সত্য, এইটাও সত্য, কিন্তু প্রমাণে কি বলছে বলো তো? 4+1 বলছে নাকি 3+2 দেখাইতে 5কে 3+2, সুতরাং তোমাকে ওই কাজটা করতে হবে। আমি কি কথা বুঝতে পারছি? যদিও দুইটা সত্য, কিন্তু তোমার প্রমাণে কি বলছে সেই কথা লিখতে হবে। তো তুমি চাইলেই কিন্তু তুমি তোমার মন মতো মডিফাই করতে পারো, আর 100-200 লাইন বানাইতে পারো, কিন্তু ওইটার কোনো ফায়দা নেই যদি তুমি এই প্রমাণের মতো না যেতে পারো। এই কারণে তোমাকে মনে রাখতে হবে এই যে ফার্স্ট কাইন্ডে যেতে হবে। আর ফার্স্ট কাইন্ডে আবার কি বলতো, ফার্স্ট কাইন্ডের এই যে ফার্স্ট কাইন্ডে যাও, ফার্স্ট কাইন্ডে একটু যাচ্ছি, ফার্স্ট কাইন্ডে দেখো, ফার্স্ট কাইন্ডে কিন্তু সামেশনটা জিরো থেকে শুরু হয়। বারবার বলছি যে সামেশনের যে থাকবে সেখানে আর এর মান জিরো বা এম এর মান জিরো থেকে শুরু হবে, সুতরাং তোমাকে এখানে কিন্তু জিরো থেকে শুরু নাই। এই কারণে আমি ভেরিয়েবল চেঞ্জ করব। যে যদি মানে কেন ভেরিয়েবল চেঞ্জ করবো, কারণ এখানে আমি যেন জিরো আনতে পারি। নাকি বোঝো নাই? বুঝাইতে পারছি? তো দেখো তো কিভাবে জিরো আনা যায়, এখানে কি ধরলে জিরো আনা যায়। তা আমার একটা সহজ টেকনিক আছে, আমি যখন ছাত্র ছিলাম, মানে এখনো ছাত্র, আমি কি করতাম, এই যে r-n=0 ধরতাম। এই যে এই পাশে এনটাকে নিয়ে আসতাম লেফট সাইডে, এইটাকে আমি এম ধরতাম, তাইলেই দেখো হয়ে গেছে আমার। এই যে আমি যে ধরবো, এই যে কিন্তু বলছি চেঞ্জ ইন ভেরিয়েবল, আমি ভেরিয়েবলকে চেঞ্জ করতে চাই, ভেরিয়েবলকে কি করতে চাই, চেঞ্জ করতে চাই। তাহলে এই যে r-n কে যদি আমি এম লিখি তাহলে তো ভেরিয়েবল চেঞ্জ বলা হয়। আমি কেমনে করতাম, যেহেতু আমাকে জিরো বানাইতে হবে তাই এটাকে এই পাশে নিয়ে তারপর আমি বলতাম যেহেতু জিরো বানাইতে হবে তা r-n কে, তাহলে আমি কি করছি, এখন আমি পেয়ে গেছি একটা ক্লু, কি যে r-n কে যদি m ধরি তাহলেই ভেরিয়েবল চেঞ্জ হয়ে যায়। নাকি বুঝো নাই? বুঝতে পারছো? এখন তোমাদের মনে আছে কিনা যে লিমিট চেঞ্জ করতা এরকম, ধরো এক্স এর ছিল, তখন এটাকে যদি জেটে নিয়ে যাইতা তখন এখানে লিমিটও চেঞ্জ হইতো। তা দেখো এখানে আর এর লিমিট যখন এন, তখন দেখতে হবে এম এর লিমিট কত আমার। বুঝতে পারছো? তা আর এর লিমিট এন, আর এর লিমিট এন যখন, তখন এন এর এম এর লিমিট হচ্ছে জিরো হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে এই ডাইন সাইডে আমি কি কাজটা করলাম, ভেরিয়েবল চেঞ্জ করতেছি এবং লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে এম এর মান জিরো থেকে শুরু হবে। এবং দেখো এবার আবার এখানে বসাবা আর এর মান যখন ইনফিনিটি, ইনফিনিটি থেকে কয়েক বোতল পানি ফালাই দাও, তাহলে কি, কয়েক বোতল পানি ফালাই দিলে তো ইনফিনিটি হবে। সাগর থেকে 5 বালতি পানি ফালাই দিলে বা 10 বালতি 100 বালতি পানি ফালাই কিছু হবে না, তাহলে এখানে ইনফিনিটি হবে। বুঝতে পারছো কথা? এখন ওয়ান টু দি আর, আর মানে কত, এখান থেকে দেখো তুমি কিন্তু ধরছো r-n=m, তাহলে এখান থেকে আর এর মান কত লেখা যায়, r=m+n লেখা যায়, লিখে দাও এখানে m+n। ওকে,
লিখতে পারো? এরপর এখানে 1/r ফ্যাক্টরিয়ালকে কি লেখা যাবে? m প্লাস n ফ্যাক্টরিয়াল, কারণ এই যে r এর মান এখান থেকে লিখবা। এরপর দেখো এটাকে কি লেখা যাবে? এই যে এখান থেকে দেখো কি লেখা যাবে? -n। আমি এই যে আমি কিন্তু এটার মধ্যে ভেরিয়েবল চেঞ্জ করতেছি, এই যে ডান পাশে, ওকে? কারণ আমার বাম সাইড নিয়ে কোনো কাজ নাই। তুমি বলতে পারো যে ভাই বাম সাইডে কেন n এর মান বসাচ্ছ না? কারণ বাম সাইড তো বাম সাইডের মধ্যে থাকবে। এই যে দেখো না, ডান সাইড নিয়ে কাজ করতেছি, আমি ডান সাইডকে মডিফাই করছি। এবার দেখো এই যেটাকে কি লেখা যায়? এই যে গামা, আমি একটু আলাদাভাবে লিখে তারপর ওখানে বসাবো প্রয়োজনে, একটু একটু এই যে এটাকে কি লেখা যায়? গামা -n প্লাস আর প্লাস 1। আমি কি করেছি? -n প্লাস আর, এই দেখছো -n প্লাস আর, এটাকে লেখা যায় m। তাহলে দিন শেষে এইটুকুর পরিবর্তে লেখা যায় m প্লাস 1 গামা, ওকে? তো এখানে দাও m প্লাস 1 গামা। আরো কিছু আমি এগুলো একটু মুছে ফেললাম। এবার কি আছে আর বাকি? এই যে x/2, x/2, 2 আর মানে ছিল হচ্ছে m প্লাস n মাইনাস n, ওকে? এই যে এখানে আর মানে একটা জায়গায় বসাইছি। এবার তুমি একটু কাজ করে ফেলো। আমার কাছে যে খাতাটা পাঠাইছিলা সে একটু ভুল আছে, আমি যেটা যতটুকু জানি, তুমি একটু ঠিক করে নিও। এখানে এটাকে যদি ভাঙি m, আর এটাকে সূচকের নিয়ম অনুসারে মাইনাস এরকম n আকারে লেখা যায়, আর এটাকে কি আকারে লেখা যায়? এটা আমরা যদি এরকম লেখা দেয় n প্লাস 1 গামাকে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল। তাহলে এই ফ্যাক্টোরিয়ালকে আমি কি লিখতে পারি বলতো? এই যে এটাকে আমি কি লিখতে পারি? এটা কি আমরা লিখতে পারি না m প্লাস n প্লাস 1, এটা লিখতে পারি না? এই যে দেখো যদি এই ঘটনাকে এভাবে লিখতে পারি, তাহলে এখান থেকে আবার এখানে তো যেতে পারি। সেই কাজটা করছি। কথা হচ্ছে কেন যাব? তোমার কিন্তু এই যে ফার্স্ট কাইন্ডের ফর্মুলা মুখস্থ থাকতে হবে। দেখো ফার্স্ট কাইন্ডের ফর্মুলার মধ্যে এইসব ঘটনা আছে, দেখাচ্ছি। এই যে ফার্স্ট কাইন্ডের ফর্মুলার মধ্যে দেখছো সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং, এটা আছে, অন আছে একটা। এই কারণে তোমার কিন্তু মনে রাখতে হবে ওই কাইন্ড তোমার বানাইতে গেলে এখানে কিন্তু আনতে হবে এটা। দেখছো, এইটা থেকে এটা আনতে হবে, কারণ ওখানে ফার্স্ট কাইন্ডের সূত্রে যা দেখছো এটা আছে, কারণ তোমার তো উদ্দেশ্যই থাকবে ফার্স্ট কাইন্ড না। আর আর এটা কি লেখা যায় আবার? m প্লাস 1, এটাকে লিখতে পারি আমি কি বলো? এইটা লিখতে পারি আবার m ফ্যাক্টোরিয়াল। কোনটা? এই সূত্র অনুসারে, আমার প্রয়োজন অনুসারে আমি একটা থেকে আরেকটা নিব, কি করব সেটা হচ্ছে আমার প্রয়োজন। আর এখানে যা আছে তাই হবে। 2, দেখো 2m প্লাস 2n, 2m এখান থেকে যদি আমি করি 2m প্লাস 2n মাইনাস n, থাকে হচ্ছে 2m মাইনাস n, ওকে? তুমি এখানে অনেকে ভুল করছো তোমাদের খাতায়, যে করছো আমি জানি না। এরপর এটাকে আবার কি লিখতে পারি? দেখো আমার উদ্দেশ্য হচ্ছে -1n কে বের করে নিয়ে আসা। কেন? এই দেখো এখানে আছে, মনে আছে? এই যে -1n বের করে নিয়ে আসা। এবং তোমার কিন্তু এটা মুখস্থ থাকতে হবে, বারবার বলছি, নাহলে তুমি বুঝবা না কি করতে হবে। এই যে এটা মনে রাখতে হবে। এই যে এখানে যে আর দিয়ে শুরু হয় তখন 0 থেকে ইনফিনিটি, এখানে সব এখানে আর ফ্যাক্টরিয়াল হয়, এখানেও আর ফ্যাক্টরিয়াল হয়। সরি, আর ফ্যাক্টরিয়াল মানে আর পাওয়ার হয়। ঠিক তেমনি এখানে দেখো তোমার যেহেতু এম আর এন আনছো, মনে রাখতে হবে এই দেখো এনটাকে তো বের করে দিবা, কারণ এটা সূত্র বলছে। আর এখানে দেখো এই যে এম হচ্ছে, এখানে এই যে এম পাওয়ার আছে, আবার এখানে এম ফ্যাক্টরিয়াল হবে, এই কথা কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এখানে এই পর্যন্ত রাখো। তা আমি চাইলে এটাকে একটু পরিবর্তন করে দিতে পারি। কি? আমি চাইলে যে আর এর, আমি যদি আর দিয়ে শিখছি, ঠিক আছে, এম এর পরিবর্তে আমি আর বসাই, সমস্যা নাই কোনো, এটাতে কোনো সমস্যা নেই। এখানে এম এর পরিবর্তে আর বসাইতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আর প্লাস 1 কে যেহেতু আমি হচ্ছে আমি ফর্মুলাটা এইভাবে শিখছি, x/2, আর এখানে থাকবে 2r প্লাস n হবে। কেন? এই যে এটা দেখো এখানে m এর পরিবর্তে r বসাও, তারপর গুণ করো, তাহলে দেখো এটা পাবা, ওকে? আচ্ছা এখানে তো মাইনাস না, এখানে প্লাস হবে, কারণ এই যে 2n থেকে একটা n মাইনাস দিলে প্লাস n, ওকে? ঠিক আছে, মাইনাস না এখানে। এখন আমি এইটা জানি যে, ঠিক আছে, এটা মানে এইটা, আর এই পুরাটা আমার সূত্র জানা আছে, এটা হচ্ছে আমার জে এন এক্স। তাহলে আমার তো প্রমাণ হয়ে গেল, নাকি বোঝো নাই?
প্রুভড। এটা হচ্ছে আমার ফর ফার্স্ট স্টেটটার জন্য। বুঝতে পেরেছো? এখন আরেকটা আছে প্রুফ টু, ওই 2 নাম্বার। 2 নাম্বার প্রুফটা একদম একটু সহজ আছে। এবার দেখো বলছে 2 নাম্বার যদি প্রমাণ প্রমাণ করতে চাও তোমার আগে দেখতে হবে তাকায় কি। এবার বলছে এনি পজিটিভ ইন্টিজার নাও, তার জন্য এটাও সত্য হবে, এই একই রিলেশন সত্য হবে। তা আমি একটু চালাকি করতে চাই। লেট, আমি তো পজিটিভ, দেখো ইন্টিজার 2 ধরনের হয়, একটা পজিটিভ ইন্টিজার একটা নেগেটিভ ইন্টিজার, ঠিক কি না? আমি তো পজিটিভ ইন্টিজারের জন্য করেই ফেলছি, আমি যদি এখন নেগেটিভ ইন্টিজারের জন্য করি তাহলে হয়ে গেল। তাহলে আমি এরকম একটা এন ধরে নেই যেটা লেস দ্যান 0। তাহলে আমি তো পজিটিভের জন্য করে ফেলছি, এখন নেগেটিভের জন্য করে ফেলবো। এবং আমি একটা জিনিস ধরে নেই যে এনটা, এন এটা লেট, এটা লিখে দাও, এনটা লেস দ্যান 0 অ্যান্ড লেট এন সমান হচ্ছে মাইনাস পি। এখানে অবশ্যই বলে দিতে হবে হয় আর পি পজিটিভ ইন্টিজার। যদি পি নেগেটিভ হয়ে যায়, ধরো পি যদি নেগেটিভ হয়ে যায়, তার মানে কিন্তু তখন এই যে এই নেগেটিভ আর নেগেটিভ প্লাস হয়ে যাবে, তখন কিন্তু ওই পজিটিভ হয়ে যাবে, তাহলে কিন্তু এই ঘটনা আবার সত্য না। ঠিক আছে, তোমার এই কারণে স্পষ্ট বলে দিতে হবে যে এখানে পিটা হচ্ছে পজিটিভ, পজিটিভ হলেই কেবল মাইনাস পিটা নেগেটিভ হয়। ঠিক আছে, তাহলে এই এখান থেকে ঠিক আছে, এই পর্যন্ত আমি লিখলাম। এখন দেখো আমি কিন্তু এই যে পজিটিভ ইন্টিজারের জন্য কিছুক্ষণ আগে একটা সূত্র করে আসছি না? এই যে যদি এনটা পজিটিভ হয় তাহলে এই সূত্র মেনে চলে, তাহলে পিটা যেহেতু পজিটিভ তাহলে আমি কি এটার মতো বসাই দিতে পারি, এনের পরিবর্তে পি বসাই দিব, যে পি, কারণ হচ্ছে পজিটিভ ইন্টিজারের জন্য সব সত্য, আর এই পিটা যেহেতু পজিটিভ ইন্টিজার তাহলে এইটাও সত্য হবে 1 নাম্বার। ঠিক আছে, এটা লিখে দাও, এটা পি দিবা এনের পরিবর্তে জে পি এক্স, মানে ফার্স্ট কাইন্ড। তাহলে আমি কি এটা এরকম লিখতে পারি, দেখো তো একটু। এই যে আমি কি করব, হচ্ছে এই যে এই ওয়ান, এই যেটাকে দ্বারা ভাগ করে দিতে চাই কি, একটু একটু ছোট কালের মতো, যে মনে করি আমরা পড়াশোনা বুঝি না, এরকম ভাগ করে দিতে চাই সবাইকে। যদিও এই লাইনটা লেখা লাগে না, এরকম ভাগ করে দাও। তাহলে এটাকে কি লেখা যায় দেখো তো, পি এক্স, আর এটাকে লেখা যায়, আগে নিয়ে আসতে পারো, -1 টু দি পাওয়ার মাইনাস পি লেখা যায়, কারণ এই যে উপরে পাওয়ার উঠাইলাম, এটা একটা কাটাকাটি হয়ে গেল, তাহলে জে পি এক্স, ওকে এরকম লেখা যায়। এখন দেখো আবার তুমি কিন্তু এখানে ধরে আসছো এন সমান মাইনাস পি, তাহলে এখান থেকে আরেকটা লাইন লেখা যায় কি, যে পি সমান মাইনাস এন। এবার তুমি শুধু এখানে বসায় দাও, পি সমান মাইনাস এন বসায় দাও, তাহলেই তোমার রেজাল্ট হয়ে গেল। পি সমান কি বসাবা, মাইনাস এন বসাবা, তাহলে বসাও। বাট এখানে এই কথাটা লিখে দিবা, বাট পি সমান মাইনাস এন, হেন্স দ্য অ্যাবভ রেজাল্ট বিকামস, কি আসবে দেখো তো, এই যে এখানে পি সমান মাইনাস এন বসাইতে হবে, মাইনাস পি, আর পি সমান যদি মাইনাস এন হয় মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাইলে পাই 1 টু দি পাওয়ার এন, আর এখানে পাই জি এন এক্স, এই যে এখানে বসাইলে এখানে পাই পি সমান মাইনাস এন যেহেতু জে এন এক্স। দেখো আমার এটাই প্রমাণ করতে বলছে, প্রুফড। তা আমি কি করছি, দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু সহজ। দ্বিতীয়টার ক্ষেত্রে আমি যেহেতু পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রে প্রমাণ করে আসছি যে যে কোনো পজিটিভ ইন্টিজার হোক, সেটা এন হোক না, তুমিও যদি একটা পজিটিভ ইন্টিজার হও, তুমি নিজে যে তুমি যে দেখতেছো ভিডিওটা, সেও যদি পজিটিভ ইন্টিজার হও, তার জন্য এই যে এই কন্ডিশনটা সত্য হবে। এটা যেহেতু আমরা প্রমাণ করে ফেলছি 1 নম্বরে, তাহলে আমি এবার নেগেটিভের জন্য প্রমাণ করতে চাই। নেগেটিভের জন্য প্রমাণ করতে গেলে অবশ্যই এন সমান আমি একটা নেগেটিভ সংখ্যা ধরে নিলাম, এবং এটা নেগেটিভ যে সেটা বোঝাতে জন্য পি কে অবশ্যই পজিটিভ হতে হবে। তাহলে এই যে পি কে যেহেতু পজিটিভ ধরে নিয়েছি, তাহলে পজিটিভ, এই পজিটিভ ইন্টিজারের জন্য আমার 1 নম্বর সত্য হবে, তাই আমি সেটা লিখে ফেলছি। এরপর আবার এই যে যেহেতু পি সমান মাইনাস এন এখান থেকে লিখতে পারি, সেটা আমি করে ফেলছি, তাহলে প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, এরপর তোমাদের আরো কিছু ব্যাপার থাকবে, সেটা হচ্ছে দেখো এটা লিখতে পারো সাম এক্সাম্পল, বা ডিফারেন্সিয়েশন আছে না, সেটা ডিফারেন্সিয়েশন এখানে করতে পারো। সেটা বলছে, ধরো তোমাকে দেখাও যে শো দ্যাট, দেখাইতে বলছে যে ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন জে এন এ এক্স, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তখন তুমি পাবা এ এক্স টু দি পাওয়ার এন, আর এখানে একটা কমে যাবে, এন এর পাওয়ার এ এক্স হবে, এটা তোমাকে দেখাইতে বলছে।
বুঝতে পেরেছো? এবং মনে করো আরেকটা পার্ট তোমাকে দিয়ে দিল যে হেন্স, এরপর দেখাইতে বললো যে দেখাও, এরপর দেখাইতে বলছে, হেন ডেডিউস করতে বললো দ্যাট, কি প্রমাণ করতে বলছে দেখো, ডিএক্স অফ, এখানে এক্স, যে ওয়ান এক্স, এটাকে ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে এক্স জিরো এক্স। দেখো একদম সহজ কথা, দ্বিতীয়টা যেটা বলছে সেটা তো আমরা এমনিতেই পারবো, কারণ হচ্ছে এখানে এন এর মানটা দেখো, এন এর মানটা ওয়ান ধরলে এইটা পাওয়া যায়, এন এর মানটা ওয়ান, দেখতেই বুঝতে পারতেছো। তাহলে জাস্ট আমি প্রমাণ করব, প্রথমে এটাকে প্রমাণ করতে হবে আমাকে, ফার্স্টেরটাকে, তারপরে যদি আমি ওখানে এন এর মান অন বসাই দিই তাহলে হয়ে গেল। কিন্তু আগে প্রমাণ করতে হবে, প্রমাণ করা ছাড়া তুমি কিন্তু এটা করতে পারবা না। ঠিক আছে, আগে প্রমাণ করতে বলছে হেন্স, তারপরে বলছে, এই যে কথা মনে রাখতে হবে, হেন্স। হ্যাঁ, তাহলে এটা আমি একটু প্রমাণ করতে চাই। দেখো আমি আমি একটু চালাকি করতে থাকবো। প্রথমে আমরা জানি কি সেটা লিখে ফেলবো, তা প্রুফ, আমি ভিন্ন একটা কালি নেই, এদিকে একটু তাকাই থাকতে হবে। দেখো কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্রথমে জে এন এক্স, তাহলে আমি আগে বলো, আমি বলে জে এন এক্স সমান, এটা কি জানি, ফার্স্ট টাইম সমান কি জানি, এই যে এরকম জানি, আর ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, এখানে আসবে আর ফ্যাক্টোরিয়াল গামা এন প্লাস আর প্লাস ওয়ান, এখানে এক্স বাই টু, আর এখানে হচ্ছে টু আর প্লাস ওয়ান। ওকে, তাহলে আমার তো জে এন এক্স দরকার নাই, আমার দরকার আছে দেখো জে এন এক্স, দেখো এই যে দেখো এই যে এক্স আছে। সুতরাং আমি মনে সবাইকে একটা করে যেখানে যেখানে এক্স আছে সেখানে এ এক্স বসাই দাও, তাহলে এ এক্স এরকম করে দাও, মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, আর ফ্যাক্টোরিয়াল কোথায় কোথায় দেখো এ আছে, মানে এক্স আছে সরি, তাহলে এখানে এ এক্স বাই টু, টু আর প্লাস ওয়ান। ওকে, এরপর দেখো আমার আর আরেকটা ব্যাপার আসতে বলছে না, এবার বলছে আবার দেখো এক্স টু দি পাওয়ার এন এদের সাথে গুণ করো, তাহলে আমি উভয় পক্ষে এক্স টু দি পাওয়ার এন গুণ করে দাও। এটা হচ্ছে একদম সহজ টাইপ, এক্স টু দি পাওয়ার এন আর ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, আর ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর প্লাস ওয়ান, এখানে এ এক্স বাই টু, টু আর প্লাস এন। ওকে, জায়গা নেই। এখন এবার বলছে ডেরিভেটিভ করো, এবার কি করো বলছে, ডেরিভেটিভ করো। তো ডেরিভেটিভ আমি যদি একটু একটু সুন্দর করে লিখি, এরকম যে উভয় পক্ষে ডেরিভেটিভ দিয়ে দিলাম, এটা সমান আমাকে এবার ডেরিভেটিভ, এটাকে যদি আমি ডেরিভেটিভ করি দেখো তো, এখানে কোন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলছে, তার মানে বাকি সব কনস্ট্যান্ট, এখানে এক্স যুক্ত টার্ম তো আছে আছে না, তাহলে আমি এটাকে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি, এগুলো যেহেতু কনস্ট্যান্ট এভাবে থাকবে, এভাবে থাকবে এন প্লাস আর প্লাস ওয়ান। এবার দেখো যেখানে হচ্ছে আরেকটা ব্যাপার কনস্ট্যান্ট আছে, সেটাও আমি একটু আলাদা করে নিয়ে যাই। এখানে টু একটা কনস্ট্যান্ট আছে, আবার এ একটা কনস্ট্যান্ট আছে, তাহলে আমি এই এটাকে বের করে নিয়ে আসলাম, এর মধ্যে কি আছে, টু আর প্লাস ওয়ান আছে, আবার এই যে টু নিচে দেখছো, এই নিচে টু আছে সেটাকে বের করে নিয়ে আসলাম, এটা কনস্ট্যান্ট, টু, টু আর প্লাস ওয়ান, বাকি থাকে কি এক্স টু দি পাওয়ার, এখানে দেখো বাকি থাকে কি এক্স টু দি পাওয়ার টু আর প্লাস ওয়ান, আর এখানে থাকে একটা এক্স টু দি পাওয়ার এন, দেখো এখানে একটা এক্স টু দি পাওয়ার এন, আর এখানে এই যে এটা পুরো বাকি থাকে, তাহলে আমি এক কথা সূচক নিয়ম সেরকম লিখতে পারি না, এক্স এক্স এখানে টু আর প্লাস টু এন লিখতে পারি, এখানে একটা এন আর এইটা যাবে। এখন যেহেতু আমাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এই লাইনে আগেই ডেরিভেটিভ দিও না, আই এম সরি, এখানে ডেরিভেটিভ দিলে এখানে করে ফেলতে হবে, তাহলে একটা লাইন বাড়তি করি। বুঝতে পারছো কথা? তাইলে এবার ডেরিভেটিভ দিয়ে দাও, এবার করলে বুঝতে পারবা, এক্স টু দি পাওয়ার এন, এবার ডেরিভেটিভ দিয়ে দাও, তাইলে এগুলা যেহেতু কনস্ট্যান্ট থাকবে এটার মতো করে, ওয়ান টু দি পাওয়ার আর, আর ফ্যাক্টোরিয়াল আর প্লাস ওয়ান, আর এখানে টু, টু আর প্লাস ওয়ান। এবার এটাকে যদি আমি ডেরিভেটিভ করি, কোনটাকে, এই যে এটাকে এক্স টু দি পাওয়ার এন, এটা ডেরিভেটিভ সূত্র কি, ওইটা নেমে আসবে পাওয়ার, আচ্ছা এরটা তো লিখি নাই, এটাটা একটু লিখে নেই, এ টু আর প্লাস ওয়ান
এটাকে ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে 2, এই পুরোটা নেমে আসবে পাওয়ার আর প্লাস 1, 2 কমন নেওয়ার ফলে, আর এখানে আসবে এক্স, এই পাওয়ার মাইনাস হচ্ছে 1 2 আর এটা আছে এক্স এর উপরে নিয়ে গেলাম যেহেতু জায়গা নাই, 2n মাইনাস 1। ওকে, এটা সূত্র আমরা জানি, এটাকে 2 নং দিয়ে দাও, এই যে ইকুয়েশনটা এটা 2 নং। এখন একটু উদ্দেশ্য শোনো, সেটা হচ্ছে এই যে 2 নং এর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু যদি আমি দেখিয়ে দিতে পারি যে এইটা কি কি দেখাইতে পারি, দেখো তো 2 নং এর রাইট হ্যান্ড সাইড সমান যদি আমি এইটা প্রমাণ করে দিতে পারি, a x টু দি পাওয়ার n যে n মাইনাস 1 a x, তাহলেই এই যে এই রাইট হ্যান্ড সাইড সমান যদি আমি এটা দেখাইতে পারি তাহলেই তোমার হয়ে গেল প্রমাণ, নাকি বোঝো নাই? এখন তাহলে আমাদের উদ্দেশ্য কি থাকবে, দেখতে হবে যে n মাইনাস 1 a x তার সাথে গুণ করব a x টু দি পাওয়ার 1, সেটা গুণ করে দেখব এই ফর্মটা আসে কিনা। ঠিক আছে, তো তোমরা একটু একটু কাজ থাকুক, তোমরা দেখবা যে প্রথমে কি করবা, প্রথমে যে n মাইনাস 1 a x এটা বের করবা। কেমনে বের করবা, শুধুমাত্র এই যে এখানে দেখো, এখানে ছিল n, এখানে n মাইনাস 1 দিয়ে এখানে বসিয়ে দিবা, যেখানে যেখানে n আছে সেখানে n মাইনাস 1 বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপর তার সাথে আবার a x টু দি পাওয়ার n গুণ করবা, গুণ করতে করতে করার পরে তোমার কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে এই ফর্মে নিয়ে আসতে হবে যে কোনো মূল্যে, এই যে এই ফর্মে, ওটাকে মডিফাই করতে করতে দেখবে এই ফর্মে চলে আসছে, তখন তুমি আরেকটা ইকুয়েশন পাবা 2 আর 3, দেখবা এটা করতে গেলে এরকম, এটা যদি করো শেষ পর্যন্ত এবং মডিফাই করো যে এই লাইনটাই চলে আসে, ওকে, তখন তুমি বলতে পারবা যেহেতু এটাকে যদি 3 দিয়ে দাও যে 2 আর 3 কে কম্বিনেশন করে আমরা লিখতে পারি এইটা সমান এইটা, প্রুফড। এরপর তুমি এখানে স্পষ্ট যেহেতু প্রুফ হয়ে গেছে, এখন তুমি এই কাজটা করতে পারবা যে এক্স এর মান যদি তুমি 1 ধরো, সরি এন এর মান যদি 1 ধরো, তাহলে দেখো এটা প্রমাণ হয়ে যায়। বুঝতে পারছো? এইটুকু আমি আর করলাম না, তোমরা একটু করে নিও, এইটুকু সহজ, আশা রাখি তোমরা পারবা। আর যদি তারপর সমস্যা থাকে আমাকে বইলো। আজকে অনেকক্ষণ হয়ে গেছে, আমরা পরে লাস্ট একটা লেকচার থাকবে বেসিক ফাংশনের উপর, এরপর ইনশাআল্লাহ আমরা লিজেন্ডারি যেটা আছে ওইটাতে চলে যাব, অথবা আর কোনো যদি থাকে। ঠিক আছে, দোয়া আছে, ঠিক আছে।